সেদিনের সকালটা বাকি সকালগুলোর মতো শুরু হলেও পরবর্তীতে গিয়ে একদম বদলে যায়। একজন কলেজ ছাত্রী লেডিস ওয়াশরুমের দিকে এগিয়েই ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। সেখানে উপস্থিত কিছু কলেজ স্টাফ এবং আশেপাশের ক্লাসরুম থেকে অনেকে ছুটে বেরিয়ে আসে সেই চিৎকার শুনে। কিন্তু ওয়াশরুমের দিকে তাকাতেই সকলের হাত পা ঠান্ডা হয়ে যায়। ওয়াশরুমের মধ্যে সারি সারিভাবে থাকা চেম্বারগুলোর মধ্যে সবচেয়ে কোণার অর্থাৎ শেষ চেম্বারের মেঝে থেকে একটা রক্তের ধারা মাঝ বরাবর ভেসে এসেছে। দরজাটা আলতো করে ভেজানো। কি হয়েছে? হ্যাঁ, ও বাবা, এখানে এত রক্ত কোত্থেকে এলো? হায় হায়, দেখি দেখি, সবাই সরো দেখি একটু। এই বলে প্রফেসর লীলা মুখার্জি অস্থিরভাবে রক্তে পা না ফেলে কোনো রকমে পা টিপে টিপে এগিয়ে গেলেন। দরজার কাছে গিয়েই তিনি চিৎকার করে উঠলেন, আর অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো একটি শব্দ, বন্নিশিখা। আধ ভেজানো ওয়াশরুমের দরজা ঠেলে উনি যা দেখতে পান তা ছিল বন্নিশিখা নামের একজন কলেজ ছাত্রীর মৃতদেহ। তার গলাটা চিরে দেওয়া হয়েছে, আর সেখান থেকেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে চারিদিক ভেসে যাচ্ছে। খবরটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় গোটা কলেজে। প্রিন্সিপাল কৈলাস দেব বিশ্বাসই করে উঠতে পারেন না যে ওনার কলেজে একটা খুন হয়ে গেছে এভাবে। শীঘ্রই খবর যায় পুলিশের কাছে। ওনারা আসার পর ফরেন্সিক টিমও শীঘ্রই উপস্থিত হয় সেখানে। খবর যায় প্রাইভেট ডিটেকটিভ প্রাঞ্জলি বর্ধনের কাছেও। সময় নষ্ট না করে প্রাঞ্জলি তার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্বপ্নীল এবং দীপ্তশীকে নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। এসে দেখে চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। ওয়াশরুমের ভিতরে পড়ে আছে অত্যন্ত নির্মমভাবে গলা চিরে হত্যা করা এক যুবতীর মৃতদেহ। নমস্কার, সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের আরও একটি গল্প, বুমেরাঙে বন্নিশিখা। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আরে অনুরাগ স্যার যে, কেমন আছেন? ভালো আছি আমি। প্রাঞ্জলি, তুমি এখানে? হ্যাঁ স্যার, আমাকে আসতেই হলো। আসলে এই কলেজের প্রফেসর লীলা ম্যাডাম আমার বিশেষ পরিচিত। উনি আমাকে ফোন করে ডাকলেন। বেশ, তুমি যখন এসেই গেছো ভালোই হলো। ফরেন্সিক টিম নিজেদের কাজ করছে, তুমিও তোমার মতো দেখে নাও। অসুবিধা হলে আমি তো আছি। থ্যাংক ইউ স্যার। তা কাজ কেমন চলছে তোমার? ভালো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। ওই সাইকো কিলারের কেসটা সলভ করতে অনেক খাটতে হয়েছে জানি। এইভাবেই এগিয়ে যাও। অল দ্য বেস্ট প্রাঞ্জলি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, আমি তাহলে এগোই, তুমি কেসটা দেখে নাও, আপডেট দিতে থেকো আমায়, কেমন? ওকে স্যার। ইন্সপেক্টর অনুরাগ
চলে যাওয়ার পর প্রাঞ্জলি ওর টিমকে নিয়ে নিজের কাজে অগ্রসর হয়। স্বপ্নীল এবং দীপ্তসী সকলকে সেখান থেকে সরে যেতে বলে। তারপর জায়গাটা ফাঁকা হলে ভালো করে দেখতে থাকে চারিদিক। বন্ধ ওয়াশরুম আর তার ভিতর উপুর হয়ে পড়ে থাকা বহ্নিশিখার মৃতদেহ। তার পা দুটো ওয়াশরুমের ভিতরের দিকে ছিল আর মাথা সহ শরীরটা বাইরে বেরিয়ে এসেছিল। ওর গলার ক্ষতটা ভালো করে দেখতে দেখতে প্রাঞ্জলি বলে, বহ্নিশিখার মাথায় আঘাত এবং মুখ থুবড়ে পড়ে থাকার পজিশন দেখেই বোঝা যাচ্ছে যে কেউ ওকে এই ওয়াশরুম থেকে বেরোনোর সময় আঘাত করেছে। অর্থাৎ কেউ এই কাছাকাছি আগে থেকেই ছিল, যে জানতো যে বহ্নিশিখা এখানে আসবে আর সেই ব্যক্তির সুযোগ বুঝে এখান থেকে বেরোনোর সময় আক্রমণ করে তাকে। কারণ ওয়াশরুমের আকার তো এতটাও বড় নয় যে সেখানে দুজন মানুষ একসাথে থাকতে পারবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা প্রাঞ্জলিদি, তুমি একবার ভালো করে ওই গলার ক্ষতটা দেখো তো, একটু অন্যরকম না? কি দিয়ে আঘাত করেছে বলে মনে হচ্ছে তোমার? প্রাঞ্জলি তীক্ষ্ণ দৃষ্টিতে বহ্নিশিখার গলার ক্ষতস্থানটা দেখতে থাকে। তারপর হাতে গ্লাভস পরে ক্ষতস্থানে আলতো করে হাত ঠেকিয়ে দেখতে দেখতে বলে, তোরা ঠিকই ধরেছিস। আমিও লক্ষ্য করছিলাম দূর থেকে। গলায় এই ক্ষতটা অত্যন্ত সরু, ব্লেড বা ছুরি দিয়ে হওয়ার চেয়েও কাঁচা। বরং সদ্য তৈরি মাঞ্জার তারে এই ক্ষতটা হওয়ার চান্স অনেকটাই বেশি। অবশ্য পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আছে এখানে। মেয়েটাকে খুন করার সময় একজনও কেউ টের পেল না কেন? হতে পারে ওয়াশরুমটা প্রায় করিডোরের শেষের দিকে আর মাঝখানে পার্টিশন করা, তাই কারোর অতটা নজরে আসেনি বিষয়টা। সেটা তো বুঝলাম, কিন্তু চিৎকার বা ধস্তাধস্তিও হয়নি। তাহলে কেউ কেন টের পাবে না? আচ্ছা দিদি, এটাও তো হতে পারে যে মেয়েটাকে চিৎকার করার সুযোগটাই দেওয়া হয়নি। আচ্ছা সেটাও মেনে নিলাম, কিন্তু যদি তাই হয় তাহলে এই ওয়াশরুমে তো দুজন মানুষের পক্ষে ঢোকা সম্ভব নয়। তাহলে কি আগে থাকতে সব ব্যবস্থা করে রাখা ছিল? কিন্তু সেই ব্যক্তি জানলো কিভাবে যে বহ্নিশিখা ঠিক এই ওয়াশরুমটাতেই আসবে? আর যদি সে এটা জেনেই থাকে তাহলে তো বলতেই হয় সেই ব্যক্তি অনেক আগে থেকেই নজর রাখছিল ওর ওপর। কিন্তু এখানেই বা বহ্নিশিখা আসবে কেন? আর ব্যক্তিটি লুকিয়েই বা ছিল কোথায়? ওয়াশরুমের বাইরে কি? কেসটা ভীষণ ঘোরালো লাগছে দিদি। আশেপাশের ওয়াশরুমগুলোতেও কেউ কিচ্ছু টের পেল না। ওয়াশরুমের মধ্যে এমন একটা জিনিস ঘটে চলেছে আর কেউ কিচ্ছু টের পাবে না, এটা বিশ্বাস হয় না। হ্যাঁ ঠিকই। আর ধরো যখন বহ্নিশিখার গলা কেটে দেওয়া হয় তখন রক্ত গড়িয়ে আসা দেখে তো ওয়াশরুমের ভেতরে যারা ছিল বাকিরা, তারা তো ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসার জন্য ধাক্কাধাক্কি করতো। সেটাও তো হয়নি। নাকি সেখানেও কোনো প্যাচ করে রাখা হয়েছিল? ঠিকই বলেছিস। তবে আমার কেন জানি না মনে হচ্ছে এই কাজের পিছনে আরো কেউ একজন ছিল, যে খুনিকে সিগন্যাল দিচ্ছিল ঠিক কোন সময় কি করা উচিত। এরপর হঠাৎ করেই প্রাঞ্জলির চোখ পড়ে বহ্নিশিখার হাত দুটোর দিকে। এ কি, হাতে এত রক্ত কেন? দেখে তো মনে হচ্ছে ধারালো কিছুতে কেটে গেছে। এরপর প্রাঞ্জলি ওখানে জমায়েত হওয়া স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, এখানে এইভাবে একজন খুন হয়ে গেল অথচ কেউ কিছু টের পেলে না তোমরা? কোনো চিৎকার বা ধস্তাধস্তি কোনো কিছুই কেউ টের পাওনি? অ্যাটলিস্ট ওয়াশরুমের কাছাকাছি ক্লাসগুলোর তো সামান্য কিছু টের পাওয়া উচিত ছিল। কেউ কি এই গোটা ঘটনাটার সময় ওয়াশরুমের ধারে কাছে আসনি?
প্রাঞ্জলির এই প্রশ্নের উত্তরে সকলেই ঘাড় নেড়ে নেতিবাচক উত্তরই জানায়। ওদের মধ্যে একজন ছাত্রী বলে ওঠে, আসলে এই ঘটনার সময় সত্যি বলতে কাকতালীয়ভাবে এদিকে কেউই আসেনি মনে হয়, নয়তো আমাদের মধ্যে কেউ না কেউ কিছু না কিছু ঠিকই জানতো। আর তাছাড়া ওয়াশরুমের কাছাকাছি থাকা ক্লাসরুমগুলোর ভেতর অব্দিও ওয়াশরুমের কোনো এক্সিস্টেন্স পৌঁছানো সম্ভব নয়। তোমার নাম আর কোন ডিপার্টমেন্ট? জিয়া তালুকদার ম্যাডাম, আমার হিস্ট্রি ডিপার্টমেন্ট। বেশ, আচ্ছা বলছি কারা কারা লাস্ট এসেছিল ওয়াশরুমে? ওদের মধ্যে থেকে আরেকটি মেয়ে বলে ওঠে, ম্যাডাম আমি আর রিয়াই ওয়াশরুমে শেষবার এসেছিলাম, কারণ আমরা ঢোকার পর রিয়া শেষের দিকের ওই ওয়াশরুমটাতে যেতে গেলে চাপ চাপ রক্ত দেখে চেঁচিয়ে ওঠে। আর তারপরেই স্যার ম্যাডামরা হাজির হন। প্রথমে লীলা ম্যাম গিয়ে বন্নিশিখার মৃতদেহ দেখেছিলেন, তারপরেই সুজিত স্যার এগিয়ে গিয়ে দরজা খুলে দেখেন ওই মৃতদেহ। ঠিক আছে, তোমার নাম কি, কোন ডিপার্টমেন্ট? আমার নাম নিবেদিতা শীল, আমারও হিস্ট্রি ডিপার্টমেন্ট। তোমরা দুজন এখানে আর কাউকে দেখেছিলে কি? ম্যাডাম আমি আর রিয়া ওয়াশরুমের দিকে যাওয়ার সময় দেখলাম পল্লবী ওয়াশরুম থেকে বেরোচ্ছিল। পল্লবীকে একটু সামনে এসো তো। ম্যাডাম আমি পল্লবী। কোন ডিপার্টমেন্ট তোমার? আমার বেঙ্গলি ডিপার্টমেন্ট ম্যাডাম। তুমি ভেতরে কিছু দেখতে পাওনি? ওরা দেখতে পেল কিন্তু তুমি দেখতে পেলে না কেন? বন্নিশিখার সাথে তুমি গেছিলে ওয়াশরুমে? না কেঁদে উত্তর দাও, তুমি ছিলে ওর সাথে? ম্যাডাম আমি চিনতাম না সেভাবে ওকে, শুধু মুখ চেনা। আর আমার শরীর ভালো ছিল না, বেসিনে মুখ ধুয়ে চলে এসেছি। আমি কিছু দেখিনি, বিশ্বাস করুন। বেসিন তো বাইরেও আছে, তাহলে শুধু শুধু মুখ ধুতে ভেতরে যাবে কেন? এখনো বলছি সত্যি করে বলো, না হলে কিন্তু হাজতে পড়ে দেব। না না ম্যাডাম বলছি আমি ওয়াশরুমে গিয়ে রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই। ঠিক আছে চুপ করো এবার। আচ্ছা লীলা ম্যাম, আপনি কি দেখলেন গিয়ে একটু যদি বলেন। প্রাঞ্জলি, আমি দরজাটা আলতো করে ঠেলে দেখলাম বন্নিশিখার মৃতদেহ পড়ে আছে, বাইরে চাপ চাপ রক্ত। মৃতদেহ টাচ করেছিলেন কি? হ্যাঁ টাচ করেছিলাম, কারণ ও জীবিত নাকি অর্ধমৃত সেটা দেখার জন্য। ঠিক আছে, এখানে সুজিত স্যার কে আছেন? একটু এগিয়ে আসবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার আপনি লীলা ম্যাডামের সাথে ওখানে গিয়ে কি দেখলেন যদি বলেন। আমি লীলা ম্যাডামের সাথে যাইনি, যে যার মতো পেরেছি দৌড়ে গেছি। লেডিস ওয়াশরুমে তো আর আমি হঠাৎ ঢুকতে পারি না, লীলা ম্যাডামই সেই কারণে ঢুকেছিলেন। পরে ব্যাপারটা বেসামাল বুঝে আমি ওয়াশরুমের দরজা খুলে বন্নিশিখাকে মৃত অবস্থায় দেখি। ও হ্যাঁ, জিজ্ঞাসা করা হয়নি, মৃতের নামই বন্নিশিখা তাই তো? হ্যাঁ, ওর নাম বন্নিশিখা দত্ত। আমার অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টও। আমি ভাবতেই পারছি না ম্যাডাম, আমার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের এইরকম ভয়ঙ্কর অবস্থা হলো কিভাবে, তাও আবার কলেজের মধ্যে। প্রিন্সিপাল স্যারও অত্যন্ত দুঃখের সাথে নিজের কষ্ট প্রাঞ্জলির কাছে তুলে ধরেন। সুজিত স্যারের সাথে আমিও একমত ম্যাডাম। কলেজের মধ্যে এরকম একটা ব্যাপার কিছুতেই মেনে নেওয়া যায় না। ভাবুন তো, কলেজের রেপুটেশন কোথায় গেল? একজন বাবার কোল খালি হলো, একেবারে একা হয়ে পড়লেন। আমি 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 কি জবাব দেব ওনার কাছে?
লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। একেবারে একা হয়ে পড়লেন মানে? আসলে ম্যাডাম, বন্যের শিখা গত বছরই ওর মাকে হারিয়েছিল। সবটাই বুঝতে পারছি। আমাকে একটু সময় দিন স্যার, আমি এই হত্যাকারীকে ঠিক খুঁজে বের করব। হ্যাঁ ম্যাডাম, এই অন্যায় কাজ যে করেছে তার যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। নিশ্চয়ই, তবে সেক্ষেত্রে আপনাদের সাহায্য লাগতে পারে। প্রাঞ্জলি ম্যাডাম, সেই নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই হত্যাকারীকে পাকড়াও করার জন্য কলেজের পক্ষ থেকে যা যা সাপোর্ট দরকার সেটা আমি অবশ্যই প্রোভাইড করব। থ্যাংক ইউ স্যার। এর মধ্যে সকলেই আরো নানাভাবে বিলোপ করতে থাকে। সকলের সব বক্তব্যের শেষে প্রাঞ্জলি সকলের উদ্দেশ্যে বলে, আমরা যখন হাজির হয়েছি তখন তো এই অন্যায়ের পিছনে কে বা কারা আছে তা সবার সামনে আসবেই। তবে তার জন্য আপনাদের কোঅপারেট করতে হবে আমাদের সাথে, আর কিছু জিজ্ঞাসাবাদ করারও দরকার আছে। আচ্ছা, এখানে বন্যী শিক্ষার ডিপার্টমেন্টের স্টুডেন্ট কারা? কয়েকজন ছেলে আর মেয়ে হাত তোলে। আচ্ছা, বন্যী শিখাকে তোমরা কখন শেষবারের মতো ক্লাস থেকে বের হতে দেখেছিলে? কয়েকজন ছাত্রছাত্রী এই প্রশ্নের উত্তরে জানায় যে সকলেই ডিপার্টমেন্টে যে যার নিজেদের মতো নিজেরা ব্যস্ত থাকে। এর মধ্যে কে কখন উঠে কোথায় যাচ্ছে তা তো খেয়াল রাখা পসিবল নয়। তবে হ্যাঁ, এটা জানা যায় যে রাজ নামের একটি ছেলে বন্যী শিখার বেস্ট ফ্রেন্ড। ও বলতে পারবে বন্যী শিখা কখন ক্লাস থেকে বেরিয়েছিল। বেশ কয়েকজন রাজের দিকে আঙুল দিয়ে দেখাতেই প্রাঞ্জলির মনে একটা খটকা লাগে, কারণ প্রাঞ্জলি বেশ কিছুক্ষণ ধরেই খেয়াল করছিল যে রাজ নামের ওই ছেলেটির চোখে মুখে যেন খুব একটা দুঃখ কষ্টের চিহ্ন নেই, যেখানে বন্যী শিক্ষা ডিপার্টমেন্টের বাকি ছাত্রছাত্রীদের চোখে মুখে একটা কষ্টের ছাপ বর্তমান। অথচ সবাই বলছে রাজ নাকি বন্যী শিখার সবচেয়ে কাছের বন্ধু। স্বভাবতই ব্যাপারটা গোল মেলে। রাজ, তুমি কি বন্যী শিখার মৃত্যুতে কোনোভাবে বিচলিত নও? বিচলিত তো আছি ম্যাডাম, তবে আমার সত্যি বলতে বিশ্বাসই হচ্ছে না আজ আমি চোখের সামনে বন্যী শিখাকে এভাবে দেখেছি। প্রাঞ্জলির যেন ঠিক লাগে না রাজের এমন উদাস রকমের উত্তর। সে ফের জানতে চায়, আচ্ছা, বন্যী শিখার এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে ঠিক কি কারণ থাকতে পারে বলে তোমার মনে হয়? ম্যাডাম, বন্যী শিখা ইদানিং খুব বদলে গিয়েছিল জানেন। আমার সাথে সবকিছু শেয়ার করতো না, খুব ঝামেলা হতো আমাদের মধ্যে। আমি বুঝতে পারতাম না কেন আমার সাথে এরকম মিসবিহেভ করতো, তাই আমি একটা সময় পর নিজে ওর সাথে কথা বলা কমিয়ে দিই। আচ্ছা, বেশ। তো রাজ, বন্যী শিখা কখন ক্লাস থেকে বেরিয়েছিল মনে করে বলতে পারবে? সুজিত স্যারের ক্লাস ছিল আমাদের 12:30 নাগাদ। তার প্রায় আধ ঘন্টা আগে থেকে প্রায় সবাই আমরা আমাদের ডিপার্টমেন্টের রুমেই বসেছিলাম। হঠাৎ করে বন্যী শিখা আমাকে না বলে উঠে চলে গেল, তবে এক্সাক্ট টাইমটা আমার মনে নেই ম্যাডাম। তোমাদের বন্ধুত্ব কবে থেকে? কলেজ লাইফ শুরু হওয়ার পর থেকে ওর সাথে আমার আলাপ হয়, তারপর সেখান থেকে বন্ধুত্ব। আচ্ছা, তুমি তখন বললে তোমাকে না বলে উঠে গেছিল বন্যী শিখা, এটার মানে কি? মানে তোমাকে বলে যাবে কেন? আসলে একটা সময় যেখানেই যেত না কেন আমাকে সাথে করেই নিয়ে যেত, কিন্তু ইদানিং কি যে হয়েছিল ওর কে জানে। ও হঠাৎ করে আমার পাশ থেকে উঠে চলে গেল। যাওয়ার সময় আমি জিজ্ঞাসাও করলাম কোথায় যাচ্ছিস, কিন্তু ও কোনো উত্তর না দিয়েই চলে গেল। হতেই তো পারে ওর ফোনে কোনো ইম্পর্টেন্ট কল আসায় ও উঠে চলে গিয়েছিল, তোমাকে বলার সময় পায়নি। না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার তো দেখলাম না। ফোন তো ওর ব্যাগেই ছিল। তবে হ্যাঁ, একবার ফোনটা বের করেছিল ঠিকই, কিন্তু ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখেই ও চলে যায়। প্রাঞ্জলি রাজের উত্তরে সন্তুষ্ট হয় না। তার মন বলছে কিছু একটা লুকোচ্ছে ছেলেটি।
কিন্তু এই মুহূর্তে ওর কাছ থেকে আর কিছু বের করা যাবে না। প্রাঞ্জলি আর কিছু বলার আগেই দীপ্তশী রাজের দিকে একটা প্রশ্ন ছুঁড়ে দেয়। তোমাদের ডিপার্টমেন্টে এমন কেউ ছিল যার সঙ্গে বহ্নি শিখার সম্পর্ক খুব একটা ভালো ছিল না? বহ্নি শিখা সকলের সাথে মোটামুটি মিলেমিশে চলতো, তবে তবে ওর সঙ্গে সৌরভের একটা ঝামেলা হয়েছিল কিছুদিন আগে। সঞ্জয় আবার বহ্নি শিখাকে পছন্দ করত। প্রাঞ্জলি শেষ কথাটা সরিয়ে রেখে উত্তেজিত হয়ে জানতে চায়, ঝামেলা? কিরকম ঝামেলা? সৌরভকে সামনে এসো। ম্যাডাম, আমি সৌরভ, বলুন। বহ্নি শিখার সাথে কি নিয়ে ঝামেলা হয়েছিল তোমার? কলেজের একটা প্রেজেন্টেশন ছিল, বহ্নি শিখা সেই ব্যাপারে আমার সাথে কথা বলতে আসে। আমরা নিজেরা যে যার আইডিয়া একে অপরকে শেয়ার করি। এটাও ঠিক হয় যে আমরা দুজন যুগ্মভাবে এটা প্রেজেন্ট করব সকলের সামনে। তারপর আর কি, আমার প্ল্যানটাই ঝেড়ে দিল। আমার প্ল্যান চুরি করে সকলের সামনে প্রেজেন্ট করলো আর সকলের বাহুবা কুড়ালো। মানছি বহ্নি শিখা যেটা করেছে সেটা অন্যায়, তা বলে খুন করবে? কি খুন? মানে ম্যাডাম এসব কেন বলছেন? আমি বহ্নি শিখাকে খুন করিনি ম্যাডাম। ও আমার প্রেজেন্টেশনের আইডিয়া চুরি করেছিল ঠিকই, কিন্তু খুনের মতো কিছু না। আমি সত্যি বলছি ম্যাডাম, ওর সাথে আমার যতই ঝামেলা হোক আমি কখনো এমন কিছু চাইনি। আমি জানি না কিভাবে বহ্নি শিখা খুন হলো। ইনফ্যাক্ট আমি তো ওকে পছন্দ করতাম। সৌরভের কথা শুনে সকলেই তো অবাক। সকলের চোখ মুখের এক্সপ্রেশন বলছে যে কেউ এই ব্যাপারটা আঁচ করতে পারেনি, সকলের কাছেই এটা অজানা। এবার স্বপ্নীল জানতে চায়, তুমি যে শেষ কথাটা বললে সেটা বহ্নি শিখা জানতো? হ্যাঁ স্যার, একমাত্র ওই জানতো, কাউকে বলতে না করেছিল। আমার ইমোশনের ফায়দা তুলে ও আমার প্ল্যান চুরি করে স্যার। প্রাঞ্জলি কিছু বলে না, শুধু চুপচাপ সৌরভের অঙ্গভঙ্গি লক্ষ্য করে। বুঝতে পারে যে এর দ্বারা খুন করা সম্ভব নয়। এরপর দীপ্তশী রাজের উদ্দেশ্যে আবার একটা প্রশ্ন করে। আচ্ছা রাজ, তুমি তো বহ্নি শিখার প্রিয় বন্ধু ছিলে, এই ব্যাপারে তুমি কোনোদিনও কিছু জানতে না? বা তোমাকে বহ্নি শিখা কিছু বলেনি নিজে এই ব্যাপারে? না ম্যাডাম, এই ব্যাপারে বহ্নি শিখা কখনোই আমাকে কিছু বলেনি। সকলে এটা জানে যে বহ্নি শিখাকে নিয়ে সঞ্জয় একটু বেশি মাথা ঘামাতো। আমাদের ডিপার্টমেন্টে তো এমন গুজব পর্যন্ত রটে গেছিল যে ও নাকি বহ্নি শিখাকে পছন্দ করে, কিন্তু বহ্নি শিখা ওকে বারবার এড়িয়ে যেত। ওখানে উপস্থিত সকলেই রাজের কথায় সম্মতি জানায়। প্রাঞ্জলি এরপর সঞ্জয়কে এগিয়ে আসতে বলে। সঞ্জয় এসে প্রাঞ্জলির সামনে দাঁড়ালে প্রাঞ্জলি জিজ্ঞেস করে, তুমি সত্যি কি বহ্নি শিখাকে পছন্দ করতে? আমি মানে হ্যাঁ, পছন্দ করতাম বহ্নি শিখাকে, কিন্তু ও কখনোই আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, আমায় অপমান করতো সবসময়। কেন অপমান করতো? তুমি তো ওকে পছন্দ করতে বলছো। কি আর বলবো ম্যাডাম, আমরা একটু নিচু জাত, আমরা নাকি জন্মগতই ভিখারি। এই সমাজে বহ্নি শিখাদের মতো লোকজনেরা নাকি দয়া করেছে বলে আমাদের মতো ছোট জাতের লোকেদের এখানে জায়গা হয়েছে। আমার নাকি কোনো যোগ্যতাই নেই ওর মতো মেয়ের সাথে থাকার। হ্যাঁ জানি আমাদের অর্থনৈতিক অবস্থা সেরকম নয়, সেটাও বারংবার মনে করে দিত। আসলে খুব সুন্দরী ছিল না, তাই একটু বেশি ভালো লেগে গেছিল ওকে। এই সময় দাঁড়িয়ে একজন শিক্ষিত মেয়ে হয়ে এই রকম ভাবধারা বিশ্বাস করত, এ তো শুনেই অবাক লাগছে। মেয়েটার ভালো গুণ বলতে কিছুই ছিল না ম্যাডাম, কিন্তু ওই যে ভালো লাগতো, ওখানেই ছিটকে গিয়েছিলাম আমি। আচ্ছা, বহ্নি শিখার সাথে তোমার শেষ কথা কবে হয়েছিল? গতকাল। আমি ওকে বলেছিলাম যে আমার প্রেজেন্টেশনের সহকারী হয়ে কাজ করুক, ও আমায় রিজেক্ট করে দেয়, বলে একটা লুজারের সঙ্গে কেউ কাজ করে নাকি। বহ্নি শিখার উপরে এত ক্ষোভ, রাগের বশে আবার। এই শুনুন ম্যাডাম, মেরে দিলে স্বীকার করে নিতাম, এত নাটক করতাম না।
আর মারার হলে সকলের সামনে ওকে মারতাম। লুকিয়ে লুকিয়ে ভেরুয়ার মতো কাজ করার ছেলে এই সঞ্জয় নয়। আর হ্যাঁ, সুজিত স্যারের মাঝে মাঝেই ওকে একা ডেকে পাঠাতো ওর ঘরে। ব্যাপারটা আমার কাছে যথেষ্ট সন্দেহজনক লাগতো। সঞ্জয়ের কথায় ক্রোধের ছাপ অত্যন্ত স্পষ্ট। প্রাঞ্জলি খুব ভালোভাবেই বুঝতে পারে যে সঞ্জয়ের অত্যন্ত রাগ তার প্রতি বহ্নিশিখার ব্যবহারের কারণে। কিন্তু এভাবে ঠান্ডা মাথায় খুন করতে পারে কিনা সেটা এখনই প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে স্পষ্ট নয়। প্রাঞ্জলি এরপর নজর ফেরায় সুজিত স্যারের দিকে, কারণ সঞ্জয়ের একটা কথা খুব কানে লাগে যে সুজিত স্যার নাকি বহ্নিশিখাকে আলাদা করে ডেকে পাঠাতো। আর এই কথাটা সঞ্জয়ের মুখে শোনার পর সুজিত স্যারের মুখের অভিব্যক্তিও বদলে যায়, অর্থাৎ কিছু তো একটা লুকোচ্ছেন উনি। সুজিত স্যার, আপনি প্রথম দরজা খুলে মৃতদেহটা দেখেন, তা আপনি কি ওয়াশরুমের কাছাকাছি ছিলেন? না না, আমি তো স্টাফ রুমে ছিলাম, চিৎকার শুনে এসেছি। তা হঠাৎ বহ্নিশিখাকে আলাদাভাবে ডাকলেন কেন? আপনার খুব প্রিয় স্টুডেন্ট ছিল নাকি বহ্নিশিখা? সেরকম কিছু নয়, তবে বহ্নিশিখা খুব কৌতূহলী আর পড়াশোনার প্রতি আগ্রহী ছাত্রী ছিল, যার জন্যে আমার কাছে বিভিন্ন দরকারে প্রায় সময় বইপত্র নোটসের জন্য আসতো। এছাড়া আর তেমন কিছুই নয়। সুজিত স্যারের সব কথা স্বাভাবিক হলেও শেষ কথাটা প্রাঞ্জলির কাছে কেমন যেন অন্যরকম ঠেকল। কোনো স্যার নিজে থেকেই এমন কথা বলছে যাতে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো বাতাসা খাইনি ব্যাপার। এতজন সন্দেহভাজন, কিন্তু প্রকৃত খুনি কে বা কারা? কারোর বন্ধুত্বে বিঘ্নতা, কারোর নিজের আইডিয়া চুরির ক্ষোভ, সাথে আবার সে পছন্দও করত, কারোর আবার প্রেমে প্রত্যাখ্যান হওয়ায় জিঘাংসা, আবার কারোর নিজের প্রতি নিজের বিশ্বাস জোগাড় করার আপ্রাণ চেষ্টা। এই সব কিছুর পিছনেই লুকিয়ে থাকতে পারে হত্যার মোটিভ। কিন্তু খুনের ধরন দেখে এটা স্পষ্ট যে খুনি ঠান্ডা মাথার। অনেক আগে থেকেই সে এই খুনের পরিকল্পনা করে রেখেছিল। প্রাঞ্জলি সিদ্ধান্ত নেয় সন্দেহভাজন প্রত্যেকের ফোন, ব্যাগ এবং ক্লাস টাইমিং যাচাই করা হবে। সে জানে কোথাও না কোথাও একটা ফাঁক আছে, যার ভিতর দিয়ে সে পৌঁছে যাবে প্রকৃত খুনির কাছে। স্বপ্নীল এবং দীপ্তসী তন্ন তন্ন করে ওয়াশরুমের চারিদিকটা ভালো করে খোঁজাখুঁজি করে। বেশ অন্ধকার, তার উপর একদম শেষের ওয়াশরুম, সে কারণে অন্ধকার যেন একটু বেশি। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খোঁজাখুঁজি করতে করতে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায় ওরা। সেটা একটা চুলের ক্লিপ। চুলের ক্লিপটা দীপ্তসী সকলের সামনে এনে বলে, এই ক্লিপটা ওয়াশরুমের একদম কোনায় পাওয়া গেছে। বহ্নিশিখার চুল তো ছোট করে কাটা, এই ক্লিপটা তো ওর হওয়ার কথা নয়। তাহলে এই ক্লিপটা কার? সবাই খুব ভালো করে দেখতে থাকে ক্লিপটা, কিন্তু কেউই বুঝতে পারে না কার ক্লিপ ওটা। প্রাঞ্জলি খুব গম্ভীর গলায় বলে, আর কিছু পেয়েছিস তোরা? আপাতত আর কিছু পাইনি গো প্রাঞ্জলিদি। রাজের কথা অনুযায়ী বহ্নিশিখার ফোনটা ওর ব্যাগেই আছে। ডিপার্টমেন্ট রুম থেকে তোরা ওর ব্যাগটা নিয়ে আয় তো। প্রাঞ্জলির কথা মতো দীপ্তসী এবং স্বপ্নীল বহ্নিশিখার ব্যাগ আনতে চলে যায়। আর এদিকে প্রাঞ্জলি ওখানে জমায়েত হওয়া সকলের উদ্দেশ্যে বলে, প্রথমে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি, আজ 12টা থেকে 1টার মধ্যেকার সবকটা সিসিটিভি ফুটেজের ক্লিপ অ্যাক্টিভলি চাই। আর হ্যাঁ, সকলের উদ্দেশ্যে বলছি, বহ্নিশিখার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা কেউ এই শহর ছেড়ে অন্য কোথাও যাবেন না। আর তদন্ত চলাকালীন এই ওয়াশরুম সিল্ড থাকবে, সকলে অন্য ওয়াশরুম ব্যবহার করবেন। তারপর প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী ফিরে আসে অফিসে।
তবে সেই ব্যাগ থেকে বহ্নি শিখার ফোন ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সূত্র ওরা খুঁজে পায় না। ফোনে প্যাটার্ন লক করা ছিল, এছাড়া হোম স্ক্রিনে অন্য কোনো নোটিফিকেশন ছিল না। অনেক বড় একটা হাতিয়ার পেলাম দিদি, এবার এই ফোনটা থেকে নিশ্চয়ই কিছু খুঁজে বের করা যাবে। প্যাটার্ন লকটা খুলতে আর যেটুকু সময় লাগবে আর কি। ঠিক আছে, এখন চল বহ্নি শিখার বাড়ি হয়ে আসি একটু। প্রাঞ্জলি স্বপ্নীল এবং দীপ্তশীকে নিয়ে বহ্নি শিখার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কলেজ থেকেই ওর বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছিল। বহ্নি শিখার বাড়ি চিনতে ওদের বেশি কষ্ট করতে হলো না, কারণ সেখানে অনেক মানুষের ভিড় ছিল। বহ্নি শিখাদের বাড়িতে গিয়ে ওদের সকলেরই মনটা বেশ খারাপ হয়ে গেল। কারণটা খুব স্বাভাবিক। মেয়ে ভালো মন্দ যেরকমই হোক, এই বয়সে এরকম অস্বাভাবিক মৃত্যুটা কখনোই কাম্য নয়। মেয়েটির মা নেই, আগেই জেনেছিল ওরা, তাই একটু ইতস্তত করেও বহ্নি শিখার বাবাকে একান্তে ডাকা হলো। প্রাঞ্জলিদের পরিচয় জানতে পেরে উনি কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। আর ওরা হলো স্বপ্নীল আর দীপ্তশী, আমার অ্যাসিস্ট্যান্ট। আপনার সাথে কিছু কথা। এটা কি হয়ে গেল ম্যাডাম? এটা কি হয়ে গেল আমার মেয়েটার সাথে? কি অন্যায় করেছিল? আর আমি বা কি অন্যায় করেছিলাম যে আমার কোল থেকে আমার একমাত্র সন্তান, একমাত্র অবলম্বনকে ঈশ্বর কেড়ে নিল? দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কাকু। আমি জানি এই মুহূর্তে এইভাবে আপনাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা উচিত নয়, কিন্তু বহ্নি শিখার সাথে যেটা হয়েছে সেটার জন্য তো অপরাধীকে চিহ্নিত করে তাকে শাস্তি দেওয়া দরকার, তাই না? আর আপনিও নিশ্চয়ই বহ্নি শিখার সাথে হওয়া এই অন্যায়ের বিচার চান। তাই প্লিজ একটু মনের জোর নিয়ে আমাদের সাথে কোঅপারেট করুন, প্লিজ। আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি বলুন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন বহ্নি শিখার সাথে কে এরকম নৃশংস কাজ করতে পারে? মানে ইদানিং ও কি কোনো ব্যাপার নিয়ে টেনশনে ছিল? ম্যাডাম, মেয়েটা আমার এমনিতে খুব হাসি খুশি থাকতো। এইরকম একটা ঘটনা যে কখনো ওর সাথে ঘটতে পারে সত্যি আমার ধারণার মধ্যেও ছিল না। তবুও একটু মনে করে বলুন না যে এমন কোনো অসঙ্গত কিছু কি ঘটেছিল রিসেন্টলি যেটা খুব চোখে পড়ার মতো? ও বেশ কয়েকদিন ধরে কি যেন একটা ভিডিওর কথা বলতো যে ও ভিডিও তুলে সবাইকে দেখিয়ে দেবে, একমাত্র তাহলেই নাকি সবাই বিশ্বাস করবে। এইরকমই একটা ব্যাপার ঘটেছিল। আমি যখনই জানতে চাইতাম তখনই ও আমার কথা এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গ তুলতো। কিসের ভিডিও একটু বলতে পারবেন? আপনার পরিবারে কি আর কেউ আছেন যিনি কিছু জানতে পারেন এই ব্যাপারে? আসলে প্রতিটা ছোটখাটো ডিটেলস খুব দরকার। আমার মিসেস থাকলে হয়তো জানতে পারতেন, কিন্তু তিনিও তো। আমি কাকে নিয়ে থাকবো? হে ভগবান, আমার সাথে এটা কি করলে তুমি? আমার শেষ অবলম্বনটুকু, আমার মেয়েটাকেও কেড়ে নিলে ভগবান। কেন এরকম শাস্তি দিলে আমায়?
আপনি শান্ত হন কাকু, আমরা দুঃখিত এইভাবে এই সময় আপনাকে এসব প্রশ্ন করার জন্য। না 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 না, ঠিক আছে, আপনারা তো যা করছেন আমার মেয়েটার জন্যই করছেন। কাকু বলছি, বন্যী শিখার রুমটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে, কিছু জিনিসও নিয়ে যেতে হতে পারে। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করুন, শুধু আমার একটাই রিকোয়েস্ট, আমার মেয়েটা যেন সঠিক বিচার পায় ম্যাডাম। আমার মেয়েটা যেন সঠিক বিচার পায়। এরপর প্রাঞ্জলির কথা মতো স্বপ্নীল এবং দীপ্তসী তন্ন তন্ন করে বহ্নিশিকার রুমটা সার্চ করে। উল্লেখযোগ্য জিনিস হিসেবে ওর ল্যাপটপটা পাওয়া যায় মাত্র। সেটা নিয়ে ওরা আবার নিজেদের অফিসে ফিরে আসে। সেদিনের মতো ওরা সেখানেই বিরতি দেয়। পরদিন সকালে প্রাঞ্জলি অফিসে এসে দেখে স্বপ্নীল এবং দীপ্তসী মন দিয়ে বহ্নিশিকার ফোন এবং ল্যাপটপ চেক করছে। কিছুক্ষণ পর সে ওদের নিয়ে বের হয় ল্যাবের উদ্দেশ্যে, কারণ ইন্সপেক্টর অনুরাগ প্রাঞ্জলিকে জানিয়েছেন যে ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। রিপোর্টটা ওর কাছে উনি পাঠাতে চাইলেও প্রাঞ্জলি বারণ করেছে। এই ব্যাপারটা নিয়ে প্রাঞ্জলি নিজে গিয়ে ডক্টর সুজনের সাথে কথা বলতে চায়। ভেতরে আসতে পারি ডক্টর? আরে প্রাঞ্জলি ম্যাডাম যে, আসুন আসুন। আমরা বন্যী শিখা মার্ডার কেসের তদন্ত করছি, সেই ব্যাপারেই আপনার কাছে আসা। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর অনুরাগের মুখে শুনেছি সে কথা। ইনফ্যাক্ট আমি আপনাদের অপেক্ষাতেই ছিলাম। তাহলে যদি বলেন একটু এই ব্যাপারে। আচ্ছা, মার্ডার ওয়েপনটা কি, সেটা কি বের করতে পারলেন ক্ষতস্থান পরীক্ষা করে? ডেড বডির গলা চেরা হয়েছে কাঁচা মাঞ্জা সুতো দিয়ে বা তার দিয়ে, কারণ ওই ক্ষত স্থান থেকে মাঞ্জা দেওয়ার মেটেরিয়াল পাওয়া গেছে। তাছাড়া মুখ থুবড়ে পড়ার কারণে মাথাতেও যথেষ্ট আঘাত লেগেছে, আর হাত দুটো আহত হয়েছে ওই মাঞ্জা বা তারের কারণে। তার মানে কি বন্যী শিখা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিল? হতে পারে ম্যাডাম, কারণ বহ্নিশিখাকে সরাসরি অজ্ঞান করা হয়নি। হতে পারে এমন কোনো গ্যাস ব্যবহার করা হয়েছে যাতে ওর গলা থেকে শব্দ বেরোতে না পারে, ফলত মেয়েটি চিৎকার করতেও পারেনি। তারপরেই ওর গলায় ওই কাঁচা মাঞ্জার তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। আমার ধারণাটা তার মানে কিছুটা হলেও সত্যি হলো। অজ্ঞান না করলেও গলার ভয়েস আটকে যায় এমন ব্যবস্থা করেছিল খুনি, যার ফলে মেয়েটা চিৎকার করতে পারেনি। তবে কোনো বিষাক্ত গ্যাস যদি ইউজ হয়ে থাকে তাহলে হতে পারে ওয়াশরুমে আগে থেকে তার ব্যবস্থা খুনি করে রেখেছিল, আর বন্যী শিখা ওয়াশরুম থেকে বেরিয়ে আসার মুহূর্তেই ওই মাঞ্জা তার পেঁচিয়ে ওকে খুন করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, ওয়াশরুমের সামনে বহ্নিশিখা ছাড়াও আরো একজনের রক্তের স্যাম্পল এবং পায়ের ছাপ পাওয়া গেছে। আরো একজনের রক্তের স্যাম্পল? হ্যাঁ, মেবি এটা খুনিরই রক্ত। কতটা পাওয়া গেছে? কয়েক ফোঁটা। মানে রক্তের পরিমাণ দেখে আন্দাজ করা যাচ্ছে অত্যন্ত সামান্য আঘাতের ফলে এই রক্তক্ষরণ। মাঞ্জাতারের কারণে হতেই পারে খুনির হাতেও চোট লেগেছে, আর সেখান থেকেই রক্তপাত। আচ্ছা ডক্টর, ক্লিপটার ব্যাপারে কিছু জানতে পারলেন? ক্লিপে বহ্নিশিখার চুলে ডিএনএ পাওয়া যায়নি, এটা বহ্নিশিখার ক্লিপ নয়। ওইটুকু ছোট্ট একটা ওয়াশরুমে দুজন মানুষের যেহেতু আগে থেকে থাকা সম্ভব নয়,
তাই খুনি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। হয়তো অসাবধানতাবশত তখনই ক্লিপটা পড়ে যায় তার। আচ্ছা ডক্টর, খুনের টাইমিং কিরকম হতে পারে? ওই আন্দাজ 12:10 থেকে 12:25 মধ্যে। রাজের কথা মতো সুজিত বাবুর ক্লাস ছিল 12:30 নাগাদ। তার মানে 12:10-15 নাগাদ বন্যশিখা নিজের ক্লাস থেকে বেরোয়। সুজিত বাবু আবার প্রায় বন্যশিখাকে আলাদা করে ডাকতেন পড়ার ব্যাপারে কথা বলার জন্য। এদিকে একটা ছোট্ট ওয়াশরুমে 2জন মানুষ থাকতে না পারলেও ঘটনাটা 2জন মানুষকে ঘিরেই। সব কেমন জট পাকিয়ে যাচ্ছে। আর ক্লিপটাই বাকার, সেটা ওয়াশরুমে এলো কিভাবে? ওদিকে বন্যশিখার বাবাই বা কোন ভিডিওর কথা বলছেন? একের পর এক জট। ঠিক আছে ডক্টর, এখন আসি তাহলে। এরপর ওরা ল্যাব থেকে বেরিয়ে আবার নিজেদের অফিসে আসে। অফিসে নিজের চেয়ারে বসে প্রাঞ্জলি চুপচাপ চোখ বন্ধ করে একের পর এক হিসেব মেলাতে থাকে। এদিকে স্বপ্নীল এবং দীপ্তসী আবারও নিজেদের কাজে লেগে পড়ে। বেশ কিছুক্ষণ পর ওদের কাজ মোটামুটি শেষ হয়। স্বপ্নীল বলে, প্রাঞ্জলিদি, বন্যশিখার ফোন থেকে একটা অজানা নাম্বারের সাথে বেশ কিছুদিনের ডিলিটেড চ্যাট লিস্ট পাওয়া গেছে। কথোপকথন অত্যন্ত অদ্ভুত রকমের ছিল। বারবার ওরা একটা ভিডিওর ব্যাপারে কথা বলতো কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু তুমি কিভাবে জানলে? ওসব রাখ এখন, তারপর বল কি দেখলি? বন্যশিখাও যেমন বারবার ওই ভিডিওটার প্রসঙ্গ তুলত, তেমন অপর প্রান্তের ব্যক্তিটিও একটি ভিডিওর কথা তুলে ব্ল্যাকমেল করত তাকে। মূলত এই নিয়েই 2জনের মাঝে তর্ক বিতর্ক এবং বাঘ বিতণ্ডা হতে থাকে। কিন্তু বন্যশিখা কোনোভাবেই দমতো না। ও বারবার বলতো যে ও দেখিয়েই দেবে সবাইকে, যে যা পারে করে নিক। ভিডিওটা কি ফোনে আছে? হ্যাঁ, একটা হিডেন ফোল্ডারে ভিডিও ফাইলটা আছে, কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমরা ওপেন করার চেষ্টা করছি। আর তাছাড়া এই ফোনের লাস্ট কল লগ দেখছি। সকালে একটা মিসড কল রেকর্ড আছে, একদম কয়েক সেকেন্ডের জন্য। ঠিক সেই সময়ে যখন বন্যশিখা ওয়াশরুমে গিয়েছিল, ওই 12:15 নাগাদ। কলটা কিন্তু সেই অজানা নম্বর থেকেই এসেছিল। স্ট্রেঞ্জ। আমি যখন ফোনটা চেক করলাম তখন কোনো মিসড কল তো আমি দেখতে পেলাম না। তার মানে কি কলটা ডিলিট করে দেওয়া হয়েছিল? এক্স্যাক্টলি তাই দিদি, এটা আমরা ডিলিটেড কল লিস্ট থেকেই বের করেছি। বন্যশিখার ফোনে প্যাটার্ন লক পাসওয়ার্ড ছিল। তার মানে এই কল হয় বন্যশিখা নিজে ডিলিট করেছে, অথবা এমন কেউ যে তার ফোনের পাসওয়ার্ড জানে। তাহলে এই ব্যক্তিটি কি বন্যশিখাকে ওয়াশরুমে ডেকেছিল? কিন্তু কল করে ওয়াশরুমে ডাকার কারণ কি? নাকি এটা কোনো ইঙ্গিতবহ সংকেত? প্রাঞ্জলি চেয়ারে টান টান হয়ে বসে। মাথায় নানা রকম ব্যাপার ঘুরপাক খাচ্ছে তার। প্রজেক্টর চালিয়ে সামনে সাদা স্ক্রিনে প্রাঞ্জলি দেখতে থাকে চ্যাটগুলো আর বলে, এই নাম্বারটি কি ট্র্যাক করে কিছু জানা গেছে? কেননা কার সাথে বন্যশিখার কোন ভিডিওর বিষয়ে কথা হতো সেটা জানাটা খুব জরুরি। হ্যাঁ দিদি, নাম্বারটা ট্র্যাক করে বেশ কয়েকটা অদ্ভুত জিনিস জানা গেছে। কিরকম? এই নাম্বারটা আসলে প্রিপেইড, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই নম্বরটার ঠিকানা কলেজের কাছেই একটা মোবাইলের দোকানের। বলিস কি রে? এটা আগে বলিসনি কেন? এখন তো তাই দেখলাম দিদি। আর কি জানা গেছে? হ্যাঁ দিদি, আর একটা ব্যাপার জানা গেছে। এই নম্বরটা শুধুমাত্র গত 1 সপ্তাহের জন্যই সক্রিয় ছিল। তার মানে নম্বরটা শুধুমাত্র বন্যশিখার সঙ্গেই যোগাযোগের জন্য ব্যবহার করা হয়েছিল। মাত্র 1 সপ্তাহের জন্য অ্যাক্টিভ ছিল? হ্যাঁ দিদি, ডিলিটেড হয়ে যাওয়া যা কনভারসেশন দেখছো সবই 1 সপ্তাহের জন্যই হয়েছিল আর কি। প্রাঞ্জলি আর কথা না বাড়িয়ে স্বপ্নীল এবং দীপ্তসীকে নিয়ে রওনা হয়ে যায় কলেজের কাছে সেই মোবাইলের দোকানের উদ্দেশ্যে। এর মধ্যেই
ওদের হাতে কলেজের সিসিটিভি ফুটেজও এসে পৌঁছে গেছে। ওরা সেই দোকানে গিয়ে এইসব ব্যাপারে জিজ্ঞেস করলে দোকানদার হকচকিয়ে ওঠে। উনি কিছুতেই মনে করতে পারেন না যে 1 সপ্তাহ আগে সিম কাকে দিয়েছিলেন। ওনাকে পুলিশের ভয় দেখিয়ে অ্যালার্ট করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কখনো টাকার লোভে কোনো ডকুমেন্টস ছাড়া এইভাবে যেন না সিম বিক্রি করে। তারপর ওরা সেই দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখা যায় একজন মেয়ে এই সিম কার্ড কিনতে এসেছিল, কিন্তু মেয়েটা মুখে মাস্ক পরে থাকায় পুরো মুখ দেখা যায় না। তবে তার হাতে একটা বিশেষ ব্রেসলেট ছিল, সবুজ রঙের, একটা ছোট্ট ঘণ্টা ঝুলছে। মেয়েটার ছবি পজ করে জুম করে দেখেও খুব একটা কিছু বোধগম্য হয় না, খুবই ঝাপসা লাগছিল ছবিটা। এরপর ওরা আবার অফিসে ফিরে এসে কলেজের সিসিটিভি ফুটেজ চেক করতে বসে। কিছুক্ষণ পর দীপ্তশ্রী বলে, প্রাঞ্জলিদি, কলেজের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হয়ে গেছে, কিন্তু স্ট্রেঞ্জলি 12টা থেকে 1টার মধ্যে কোনো প্রকার সন্দেহজনক কিছু ঘটতে দেখা যায়নি। মানে সব কিছুই নর্মাল ছিল বলছিস? দেখো, ওয়াশরুমের একদম বাইরে সিসিটিভি ক্যামেরা আছে। লবির কাছে বা সরাসরি ওয়াশরুমগুলোর বাইরের দিকে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আর ওয়াশরুমের একদম বাইরের সিসিটিভি ফুটেজ আমি চেক করেছি, সবাই নর্মালভাবেই ওয়াশরুমে গেছে আর ফিরেও এসেছে। আর বনহিশিখাও 12টা 18 নাগাদ অত্যন্ত ন্যাচারালভাবেই ওয়াশরুমে গিয়েছিল। কিন্তু ঘটনাটা ঘটেই তারপরেই। আর হ্যাঁ, ওয়াশরুমের কাছাকাছিও কিন্তু সেদিনকে খুব একটা কেউ ছিল না। মানে নিজেদের দরকার ছাড়া দাঁড়িয়ে আছে এমন কাউকে দেখতে পাওয়া যায়নি। তার মানে ক্যামেরায় খুনি ধরা পড়বে না জেনেই খুনি যা করার আগে থেকে সেট করে রেখেছিল। খুনি খুব ভালো করেই জানতো যে বনশিখা ওই ওয়াশরুমের দিকে যাচ্ছে, তাই সেই বুঝে সমস্ত কাজ সেরে রেখে এসেছিল। তার মানে এটা ক্লিয়ার যে কেউ একজন বনশিখার গতিবিধির ওপর নজর রেখে ফুল ইনফরমেশন দিচ্ছিল খুনিকে। হ্যাঁ দিদি, তা বলতে পারো, কিন্তু ফুটেজ চেক করে তো আমি সেরকম অসঙ্গতি কিছু পেলাম না। বন্যিশিখা যে ওয়াশরুমে ঢুকেছিল সেখানে তার আগে যদি কেউ ঢুকে থাকে তাহলে ওই ক্লিপটা নিঃসন্দেহে সেই মেয়েটারই হবে, কারণ ওর পরেই বন্যিশিখা সেখানে ঢুকেছে আর শ্বাসরোধ থেকে বাঁচার জন্য বেরোতে চেয়ে মারা গেছে। কিন্তু কিন্তু ওয়াশরুমের ভেতরে তো সিসিটিভি থাকা সম্ভব নয়, তাহলে জানা যাবে কি করে? কিন্তু অন্য কোনো মেয়েকেও তো সে সময় ওয়াশরুমের ধারে কাছে থাকতে দেখা যায়নি, যাতে সন্দেহটা হয়। হতেই পারে সে ওয়াশরুমের বাইরে নয় লবির কাছে ছিল, আর পার্টিশন ওয়াশরুমে থাকলে কেই বা ওকে দেখতে পাবে। দিদি, ডিলিটেড চ্যাট লিস্টগুলো প্রায় সবকটাই বের করা হয়েছে। কোন ভিডিও নিয়ে ওদের কথা হতো কিছু কি বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি, বনশিশিকা কলেজের কোনো এক স্যারের ব্যাপারে বলতো যে সেই স্যার সকলের চোখের আড়ালে ছাত্রীদের আলাদা করে ডেকে পড়া বোঝানোর নামে অসভ্যতা করত। হোয়াট? কি বলছিস কি স্বপ্নীল? হ্যাঁ দিদি, আর অপর ব্যক্তির বক্তব্য ছিল এমন যে তার কাছে নাকি সেই স্যারের সাথে বনশিশিকার সেই গোপন ভিডিওর অরিজিনাল রেকর্ড রয়েছে, সেটা সে ফাঁস করে দেবে সকলের কাছে। প্রাঞ্জলি উত্তেজিত হয়ে দেখতে থাকে প্রজেক্টরে ফুটে ওঠার সমস্ত চ্যাট লিস্টগুলো, কিন্তু সেখানে সম্পূর্ণ চ্যাট লিস্ট বের করতে পারেনি স্বপ্নীল। তবু যেটুকু ছিল তাতেই প্রাঞ্জলির মাথায় ঘুরতে থাকে সুজিত স্যারের কথা। কে আসল খুনি? তার উদ্দেশ্য কি ছিল? সে কিভাবে হত্যা করল বন্যিশিকাকে? সবকিছুই এখনো যথেষ্ট ধোঁয়াশার মধ্যে। খুন হওয়ার আগে বন্যশিখার ফোনে লাস্ট কল এসেছিল ওই অজানা নাম্বার থেকে। ওই নাম্বারের সাথেই বন্যশিখার সেই ভিডিওর ব্যাপারে অদ্ভুত কথোপকথন চলত, অথচ বন্যশিখার মৃতদেহের সাথে ওর ফোন ছিল না। এদিকে রাজ বলে যে বন্যশিখা ওর পাশ থেকে উঠে যাওয়ার সময় ফোন ব্যাগেই রেখে গিয়েছিল,
অথচ তারপরেও বন্যশিখার ফোনে আমরা কোনো মিসড কল খুঁজে পাইনি তখন। তাহলে কলটা ডিলিট করবে কে? বন্যশিখা নিজেই নাকি অন্য কেউ? আরেকটা কথা কি জানো তো প্রাঞ্জলিদি, বন্যশিখার মিসড কল পাওয়ার পরে ওই ওয়াশরুমে যাওয়াটাও খুব সন্দেহজনক। কারণ একটা জিনিস দেখো, বন্যশিখার ফোনে কোনো মিসড কল কিন্তু আমরা পাইনি। অর্থাৎ খুনির মোটিভটাই এমন ছিল যে সে কল করবে, বন্যশিখা ওয়াশরুমের দিকে যাবে, আর তারপরেই সে কলটা ডিলিট করে দেওয়া হবে। আর তাছাড়া তো আমার মাথায় এটাও আসছে না যে বন্যশিখা নিজের ফোনের এই কথোপকথনগুলোই বা ডিলিট করেছিল কেন। হতেই তো পারে যে এগুলো বন্যশিখা ডিলিট করেনি, অন্য কেউ করেছে সুযোগ বুঝে, যে কিনা খুনির সঙ্গ দিচ্ছিল। তাই সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে কে কে বন্যশিখার ফোনের লক খুলতে পারত। আর সেই সঙ্গে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে কার কার বন্যশিখার ফোনের এই রহস্যময় কথোপকথন সম্পর্কে জানতে পারার সম্ভাবনাটা বেশি। এই সময় ডক্টর সুজনের ফোন আসে প্রাঞ্জলির ফোনে। হ্যাঁ বলুন ডক্টর, আমি আপনাকেই কল করব ভাবছিলাম। না না ম্যাডাম, বরং আমারই একটু দেরি হয়ে গেল, আসলে আরো দুটো পোস্টমর্টম ছিল তো। আরে ইটস ওকে ডক্টর, বলুন এবার। বলছি, গতকাল দীপ্তসী যে ফোনটা এনেছিল সেটার ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পলগুলো নিয়ে নিয়েছিল আমার অ্যাসিস্ট্যান্ট। রিপোর্ট পেয়ে গেছি। বন্যশিখার ফোনে বন্যশিখা ছাড়া আর অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পাওয়া যায়। কথাটা শোনার পর প্রাঞ্জলি আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দেয়। দিদি, ডক্টর সুজন কি বলল? বন্যশিখার ফোনে বন্যশিখা ছাড়া আর অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হোয়াট? কি বলছো কি দিদি? হ্যাঁ রে, আমার মাথাও গুলিয়ে গেল এটা শুনে। তার মানে তো বন্যশিখা নিজেই ফোনের মিসড কলটা ডিলিট করেছে। কিন্তু কেন? কি এমন গোপনীয়তা ছিল ওই নাম্বারটাকে ঘিরে, যার জন্য চ্যাট লিস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব ডিলিট করে দিতে হয়েছে? এরপর ঘটনাস্থলের সমস্ত ছবি আর ওয়াশরুমের বাইরের সিসিটিভি ফুটেজগুলো জুম করে দেখতে শুরু করে প্রাঞ্জলি। সে খুব ভালো করে সবার গতিবিধির উপর লক্ষ্য রাখছিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই ওর চোখে পড়ে যে বন্যশিখা একবার ওয়াশরুমে ঢুকলো, তারপর বেরিয়ে আসার কিছু মিনিট পর আবার ওয়াশরুমে ঢুকলো, আর তারপরেই একটা মেয়েকে খুব তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরোতে দেখা গেল। তার দুই হাতে যেন কিছু একটা জড়ানো। সে ভিডিওটাকে স্লো মোশন করে দেখে মেয়েটার চোখে মুখে বেশ উদ্বিগ্নতার ছাপ, আর হাত দুটোয় রুমাল জড়ানো। শুধু তাই নয়, রুমালটা যথেষ্ট লাল হয়ে রয়েছে। দীপ্তসী, তুই এই মেয়েটাকে মিস করলি কিভাবে? কিভাবে বললি তুই যে সবকিছু নর্মাল ছিল, যেখানে দেখা যাচ্ছে বন্যশিখা 3-4 মিনিটের ব্যবধানে দুবার ওয়াশরুমে ঢুকেছে? প্রথমটা 12:15 আর তারপর 12:18 কি 19-এর মাঝামাঝি। আর এই মেয়েটাকে দেখ ভালো করে। দীপ্তসী ভালো করে দেখতে গিয়ে থমকে যায়। এতজনের ভিড়ে স্বাভাবিক চলাফেরার মধ্যে এই একজনকে যে এইভাবে সে মিস করে যাবে সেটা সে নিজেও ভাবতে পারেনি। এই মেয়েটার খোঁজ নেওয়ার জন্য আমাদের এখনই একবার কলেজে যেতে হবে। এই মেয়েটাকে খুব সন্দেহজনক লাগছে। এরপর প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী তিনজনেই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে পৌঁছেই ওরা প্রথমে যায় প্রিন্সিপাল স্যারের ঘরে। স্যার, ভেতরে আসতে পারি? আরে আসুন 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 আসুন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। চা কফি কি নেবেন বলুন? ওসব পরে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কেস কত দূর এগুলো ম্যাডাম? হয়তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি খুনির। এরপর প্রাঞ্জলি সিসিটিভি ফুটেজের সেই মেয়েটার ছবি দেখিয়ে বলে,
স্যার, এই মেয়েটিকে একটু তাড়াতাড়ি ডাকুন। আমি তো এভাবে সকলকে চিনব না, আমি বরং প্রফেসরদের আসতে বলি এখানে, ওনাদের মধ্যে কেউ না কেউ তো চিনবেন। প্রিন্সিপাল স্যার সব প্রফেসরদের ডেকে পাঠান। এরপর প্রাঞ্জলি সেই সিসিটিভি ফুটেজের মেয়েটার ছবি দেখালে লীলা ম্যাডাম বলে ওঠেন, আরে এ তো আমাদের ডিপার্টমেন্টেরই মেয়ে খুশি, তবে বন্যী শিখাদের থেকে সিনিয়র, ফাইনাল ইয়ারে রং স্টুডেন্ট। স্বপ্নীল এবং দীপ্তশ্রী খুশির ক্লাসরুমে গিয়ে দেখে খুশি ক্লাসে নেই। বাকি স্টুডেন্টদের থেকে জানা যায় খুশির নাকি শরীর খারাপ লাগছিল, তাই সে একটু আগেই বাড়ি চলে গেছে। এই শুনে তাড়াতাড়ি ওরা কলেজের বাইরে বেরিয়ে এদিক ওদিক খুঁজতেই বাসস্ট্যান্ড থেকে খুশিকে পাকড়াও করে। ওকে নিয়ে আবার কলেজে ফিরে আসে ওরা। খুশি প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকতেই দেখা যায় তার 2 হাতের তালু ব্যান্ডেজ করা। তোমারই নাম খুশি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তা হঠাৎ কি এমন শরীর খারাপ হলো তোমার যে বাড়ি চলে যাচ্ছিলে? আমার শরীরটা ভালো লাগছিল না ঠিক, তাই আর কি। আমাদের দেখলে অনেকেরই ভালো শরীর হঠাৎ করে বিগড়ে যায়। তোমার হাতের ওই ক্ষতটা মানজাতারের কারণেই হয়েছে, তাই তো? তুমি ধরা পড়ে গেছো খুশি, এবার বলো এটা তুমি কেন করলে? খুশি মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকে। কি হলো বলো? খুশি এবার কেঁদে ফেলে। ওর কান্নাই নিঃশব্দে সকলের কাছে জানান দিয়ে দিল যে সেই অপরাধী। কিন্তু এটা সে কেন করল এবার সেটাই জানার পালা। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আমি বন্যিশিকাকে খুন করতে চাইনি আমি, বরং বন্যিশিকাই আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস যে ওর নিজের ফাঁদে নিজেই পা দিয়ে খুন হয়ে গেল। কি বলছো কি তুমি? বন্যিশিখা তোমাকে খুন করতে চেয়েছিল? প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তশ্রী সহ কলেজের প্রফেসর এবং প্রিন্সিপাল কেউই যেন তৈরি ছিল না এই কথাটা শোনার জন্য। এই রহস্যের সমাধান যে সম্পূর্ণ বিপরীত পথে হাঁটার কথা বলছে সেটা বলাই বাহুল্য। প্রাঞ্জলি এবার সেই ক্লিপটা দেখিয়ে জিজ্ঞেস করে, এই ক্লিপটা কি তোমার? হ্যাঁ ম্যাডাম, আমাদের ধস্তাধস্তিতেই আমার হাত কেটে যায় আর ক্লিপটা তখন ওয়াশরুমেই পড়ে যায়। এবার ঘটনাটা একটু খোলসা করে বলো তো। ঘটনার শুরু বেশ কিছুদিন আগে থেকেই। সুজিত স্যারকে মনে মনে পছন্দ করতো বন্যিশিখা, তাই ও স্যারের অ্যাটেনশন পাওয়ার জন্য এটা সেটা করতে থাকে, এটা সেটা কারণ দেখিয়ে স্যারের কাছে যেত। কিন্তু সুজিত স্যার এসব কিছু বুঝলেও অত্যন্ত কড়াভাবে সবকিছুকে যথেষ্ট এড়িয়ে যেতেন। বন্যিশিখা যখন অনেক চেষ্টা করেও বুঝতে পারে ও স্যারের মন পাচ্ছে না, তখন ও একটা অত্যন্ত বাজে উপায় অবলম্বন করে। ও জানতো যে সুজিত স্যারের কখন কোথায় ক্লাস থাকে বা উনি কখন স্টাফ রুমে একা থাকেন, তাই ও স্যারের কাছে আলাদা করে পড়া বোঝার নামে মাঝে মাঝেই স্যারকে বাজেভাবে টাচ করত। তো এমনই একদিন স্যার নিজেকে কন্ট্রোল না করতে পেরে অথবা বন্যিশিখা নিজের রূপের জাদুতে স্যারকে বশ করে স্যারকে কিস করে। কিন্তু স্যার নিজের ভুল বুঝতে পেরে ওকে ধাক্কা মারেন, সরিয়ে দেন। কিন্তু ওই ঘটনাটা ওর এক বন্ধু দীপার সাহায্যে ভিডিও বানিয়ে নেয়, আর সেটা এমন অ্যাঙ্গেল থেকে যে দেখে সেটা মনে হবে সুজিত স্যার আর বন্যিশিখা একে অপরকে চুম্বন করছে। আমি ওকে সাবধান করি যাতে সুজিত স্যারকে এইসব দিয়েও ব্ল্যাকমেল না করে। কিন্তু আগাগোড়াই খুব অ্যারোগেন্ট টাইপের মেয়ে ছিল। ও যা চাইতো সেটাই ওকে দিতে হবে, এমন একটা মেন্টালিটি। এই জন্য ওর খুব একটা বন্ধু বান্ধবও ছিল না। হ্যাঁ, মানে সবার সাথে বেশ হাসি খুশি ভাবে মিলেমিশে চলতো ঠিকই, কিন্তু বন্ধুত্ব খুব বেশি দিন টিকতো না। এমনকি আমার কথাটাও তুড়ি মেরে উড়িয়ে দেয়। তাই আমি ঠিক করি ওর এগেইনস্টে অরিজিনাল ভিডিওটা ওর সামনে এনে সেই ভিডিও দিয়ে ওকে ভয় দেখাবো।
যাতে ওই খারাপ পথ, খারাপ উদ্দেশ্য পূরণের নেশা থেকে সরে আসে। এরপর আমি একটা নতুন সিম কিনে ওকে ওর সেই এডিটেড ভিডিওর অরিজিনাল ভিডিওটা পাঠাই। তাতে ও প্রথমে কিছুটা ভয় পায়, কিন্তু পরে রেগে আগুন হয়ে যায়। এরপর আমার পরিচয় জানতে চেয়েও যখন পায় না, তখন ও জোর গলায় বলতে শুরু করে ও কিছুতেই দমবে না, ও সবাইকে ওর ওই ভিডিও দেখাবে। তখন ও নাকি দেখবে সবাই কোন ভিডিওকে বিশ্বাস করে আর কার পাশে থাকে। তুমি তো সিনিয়র ব্যাচের স্টুডেন্ট, তাহলে তুমি এত কিছু জানলে কিভাবে? আর তোমার কাছেই বা অরিজিনাল ভিডিওটা এলো কিভাবে? আসলে আমরা লাইব্রেরিতে অনেকবার একসাথে পাশাপাশি বসে পড়াশোনা করতাম, আর সেখান থেকেই বন্যশিখার গতিবিধি পর্যবেক্ষণ করে বুঝতে পারি ও অন্যায় কাজ করছে। ও যখন দীপার সাথে প্ল্যান করছিল, মানে দীপাকে বলাই ছিল যে সে একটা কোণা থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করবে, ও সুজিত স্যারকে বিভিন্নভাবে সিডিউস করবে, আর সেই উত্তেজনার সায় দিয়ে সুজিত স্যার যদি একবার ভুল করে বসে তাহলেই কেল্লা ফতে। তারপর ভিডিওটা এডিট করে শুধুমাত্র সুজিত স্যারের ভুলের অংশটা রেখে বাকিটা ডিলিট করে দেবে। আমি এটা শুনে ফেলেছিলাম, তাই দিদি হিসেবে আমি ওকে বারণ করি এই কাজ করতে। কিন্তু ও তো শোনার মেয়ে নয়, কারোর কথা শোনার মেয়ে নয়। তাই আমি ওর গতিবিধির উপর নজর রাখতে থাকি। সেই মতো একদিন দীপা যখন ভিডিও করছিল, আমিও আর একটা অ্যাঙ্গেল থেকে আসল ঘটনাটা ভিডিও করেছিলাম। আমি অজানা নম্বর থেকে ওকে সেই ভিডিওটাই পাঠিয়ে বারণ করি, আমি ওকে সাবধান করি। 1 সপ্তাহ ধরে কথোপকথন চলার পর একটা সময় পরে বন্যশিখা বুঝতে পেরে গেছিল যে ওটা আর কেউ না, ওকে ওর কাজে সম্প্রতি বাধা দেওয়া এই আমি। তাই এটা বুঝতে পেরে ও আমার সাথে কথোপকথনও বন্ধ করে দেয় আর নিজের ফোন থেকে সবকিছু মুছে ফেলে। বন্যশিখা তোমাকে খুন করতে চায়, এটা তুমি কি করে বুঝলে? আমি সেদিন যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই বন্যশিখা দেখি সেখান থেকে বেরোচ্ছে। ওর দিকে না তাকিয়ে আমি এগিয়ে যাচ্ছি, এমন সময় বন্যশিখা বেশ জোড়াজুড়ি করে বলে শেষ ওয়াশরুমে ঢুকতে, কারণ বাকিগুলোই নাকি নোংরা আবর্জনা আছে, নয়তো ফুল। আমার খুব তাড়াও ছিল সে সময়, তাই বন্যশিখার কথা আমি শুনেইনি। তবে আমাকে শেষ ওয়াশরুমে ঢোকার কথা বলার পর আমার সম্মতি বুঝে বন্যশিখা না ফের ওই ওয়াশরুমে ঢোকে। আমি ওর কোনো কাজকর্মই বুঝতে পারছিলাম না, কিন্তু বেরিয়ে এসে বলে ওর পোশাকে কিছু সমস্যার জন্য ও আবার ওয়াশরুমে ঢুকেছিল। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে ওই শেষ ওয়াশরুমটায় ঢুকি, কিন্তু আমি বুঝতে পারিনি বন্যশিখা দ্বিতীয়বার ঢোকার সময় এক অদ্ভুত ধরনের তীব্র গ্যাস স্প্রে করে গেছিল, যার জন্য আমার নাকে কি অদ্ভুত একটা তীব্র গন্ধ আসে, দম বন্ধ হয়ে আসে রীতিমতো, চোখটাও যায় ধাঁধিয়ে। আমি সঙ্গে সঙ্গে বেরোতে গিয়েই দেখি বন্যশিখা আমার সামনে, আর ওর হাত দুটো পেছনে করে রাখা। ও আচমকা আমাকে ঠেলে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দিতে যায়। আমি বুঝতে পারছিলাম না ঠিক কি করতে চাইছিল ও, কিন্তু বুঝতে আমি তখন পারলাম যখন ওর পেছন দিক করে রাখা হাতে মাঞ্জা তারটা দেখতে পেলাম। তারপরই ও যেই আমায় ঠেলে ওয়াশরুমে ঢোকানোর উপক্রম করে, তখনই আমি আত্মরক্ষার্থে চিৎকার করে ওকে সরিয়ে দিতে চাই, কিন্তু চিৎকার করতে গিয়ে টের পাই ওই গ্যাসের কারণে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এই সময় বন্যশিখাও হঠাৎ করেই আমার গলার কাছে ওর হাতে ধরে থাকা মাঞ্জা তারটা এগিয়ে আনে। তখন আমার মাথায় আর কিচ্ছু আসে না, আমি কিছু না ভেবে এক ধাক্কায় ওকে পিছনে ঘুরিয়ে দিই, যাতে ওর হাতের ওই মাঞ্জা তারের সামনে আমি না থাকি। এরপর আমাদের মধ্যে চলতে থাকে তুমুল ধস্তাধস্তি, কিন্তু ওই সময় আর কেউই পাশাপাশি ওয়াশরুমে ছিল না। এইভাবেই বন্যশিখা এক সময় ওয়াশরুমের ভেতর চলে যায়, আর আমার মতো অবস্থা ওরও হয়, মানে ওই গ্যাসের কারণে ও নিজেও কথা বলতে পারছিল না। এতটা বলে খুশি থামে, আবার বলে,
এরপরেই ও নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়, আর আমার সাথে সেই অবস্থা ধস্তাধস্তি করার কারণে ওর হাতটাও আমার মতো আহত হয়। একই সাথে ওর গলাতে ফাঁস লেগে যায়। আমি বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারিনি। আমি নিজেকে বাঁচাতে আর বন্নিশিকাকে থামাতে চেষ্টা করেছিলাম শুধু, কিন্তু এমন হওয়ার ভয়ে আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিই আর উপর হয়ে পড়ে যায়। বন্নিশিখা আমাকে ষড়যন্ত্র করে খুন করতে চেয়েছিল, কিন্তু ওর নিজের ষড়যন্ত্র ওর কাছে বুমেরাং হয়ে ফিরে যায়। তোমার নতুন নাম্বারটা কোথায়? লাস্ট লোকেশন কলেজের আশেপাশেই দেখিয়েছিল যদিও। আমি তো সিমটা ভেঙে পাশের ঝিলটায় ফেলে দিয়েছি। ভয় পেয়ে গিয়েছিলাম আমি গতকাল ওই ঘটনার পর, কিন্তু বন্নিশিকার সাথে আমার কথোপকথনগুলো স্ক্রিনশট আমি তুলে রেখেছি। খুশি নিজের সেই নতুন নম্বরের সাথে বন্নিশিকার কথোপকথনের স্ক্রিনশটগুলো এবং ভিডিও দুটো দেখায়। স্বপ্নীল যে চ্যাটগুলো উদ্ধার করতে পারেনি সেই চ্যাটগুলোই এই মুহূর্তে প্রাঞ্জলি সহ সকলের চোখের সামনে খুশি তুলে ধরে। খুশির কথা অবিশ্বাস করার মতো আর কোনো জায়গা থাকে না। তাহলে তুমি সেদিন বন্নিশিখাকে অত কম সময়ের জন্য কল করেছিলে কেন? আমি কই ম্যাডাম, আমি তো কোনো কল করিনি বন্নিশিখাকে। কিন্তু বন্নিশিখার ফোনে তোমার ওই নতুন নাম্বার থেকে একটা খুব কম সময়ের মিসড কল পাওয়া গেছে। খুশির চোখে মুখে অস্থিরতা দেখা যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে মিথ্যে কথা বলছে না। তোমার ফোন কি কিছু সময়ের জন্য অন্য কারোর হাতে গিয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি ওয়াশরুমে যাওয়ার মুহূর্তে দীপা আমার ফোনটা একবার চেয়েছিল। ও বলল ফোন আনতে ভুলে গেছে, ওর একটা দরকারি ফোন করতে হবে। আমাকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি, ও একটু দূরে গেল, ফোন করলো আর সাথে সাথে দিয়ে দিল, কিন্তু আমি কোনো নম্বর দেখলাম না। কিন্তু প্রাঞ্জলি তাকায় স্বপ্নীল আর দীপ্তশীর দিকে। যথারীতি ওরা দীপাকেও নিয়ে আসে প্রিন্সিপালের ঘরে। খুশির ফোন থেকে গতকাল কাকে ফোন করেছিলে তুমি? আমি কই, আমি তো কাউকে ফোন করিনি। খুশির ফোন থেকে যদি তোমার ফিঙ্গারপ্রিন্ট পাই তাহলে তোমাকে কিন্তু চাপকে সিধে করে দেবো বলে দিলাম। এই আপনি চাইলেই আমার গায়ে হাত। কথা শেষ হওয়ার আগেই দীপ্তশীর চড় খেয়ে সবটাই স্বীকার করে দীপা। বলে, হ্যাঁ ম্যাডাম, আমাকে বন্নিশিখা খুশির গতিবিধির উপর নজর রাখতে আর ওকে খবর দিতে বলেছিল। আর ওই দিনে ওই একই কথা ছিল যে খুশি যখন ওয়াশরুমের দিকে যাবে তখন যেন আমি খুশির ওই নতুন নম্বর থেকে ওকে একটা মিস কল দিই। হতেও তো পারতো যে ওই নাম্বারটা খুশির নয়। জানি ম্যাডাম, সেক্ষেত্রে সেদিন তাহলে সেসব কিছু হতো না, কারণ আমাদের প্ল্যানটা ছিল যে বন্নিশিকার ফোনে মিসড কল দিতে গিয়ে আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে ওই নতুন নম্বরটা খুশিরই কিনা। আমি তারপর ডায়াল নম্বর থেকে বন্নিশিকার নম্বরটা মুছে দিই। আমার নম্বর থেকে কল করার ব্যাপারে আমি বারণ করেছিলাম, কারণ যদি বন্নিশিকার প্ল্যান অনুযায়ী কাজটা করতে গিয়ে কোনোভাবে ফেল হয়ে যায় তাহলে আমাদের দিকে যাতে কোনোভাবে সন্দেহ না আসে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এখন শ্রীঘরে যাওয়ার জন্য তৈরি থাকো। আর খুশি, একটা মানুষের সাথে ধস্তাধস্তি করার সময় কখনোই অপর মানুষের গলার তারের ফাঁস লাগা সম্ভব নয়। এটা তুমি ইচ্ছাকৃতভাবেই করেছো। তুমি বন্নিশিখাকে ধরাশায়ী করেই ওর গলায় ফাঁস দিয়ে সব প্রমাণ নিখুঁতভাবে লুকিয়ে পালিয়ে যাও সেখান থেকে। হ্যাঁ, এটা তোমার আত্মরক্ষার্থে, কিন্তু তোমার কারণে যেহেতু বন্নিশিখার মৃত্যু হয়েছে তাই তুমি সরাসরি অপরাধের সাথে যুক্ত না থাকলেও তুমি একজন হত্যাকারী হিসেবেই অপরাধী, তাই তোমারও কারাদণ্ড হবে। আত্মরক্ষার অধিকার সবার আছে, কিন্তু সেটা আইনকে নিজের হাতে তুলে নিয়ে নয়। তবে একটা জিনিস বুঝলাম না, সুজিত স্যারের জন্য তুমি এত কিছু করতে গেলে কেন? কারণ আমরা একে অপরকে ভালোবাসি ম্যাডাম। খুশি এখন ওই কলেজের স্টুডেন্ট বলে কেউ জানে না,
তবে আমাদের বাড়ি থেকেও বিয়ের ঠিক হয়ে আছে। আমি ভাবতে পারিনি যে এরকম কিছু কখনো হতে পারে। সব ভুল আমার ম্যাডাম, আমার। আমি সেদিন যদি ওই ক্ষণিকের ভুলটা না করতাম তাহলে সব কিছুই হতো না। কিন্তু খুশি, আমাকে তুমি সবটা জানাতে পারতে একবার। কেন তুমি এভাবে নিজের হাতে আইন তুলে নিতে গেলে, তাও আবার আমার জন্য? দূর থেকে দৌড়ে এসে খুশি সুজিত স্যারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওখানে দাঁড়িয়ে সকলের খারাপ লাগলেও এটাই সত্য যে আদালত যে শাস্তি খুশিকে দেবে সেটাই ওকে মাথা পেতে মেনে নিতে হবে। কিছুক্ষণ বাদে পুলিশ এসে প্রাঞ্জলিকে ধন্যবাদ জানিয়ে খুশি এবং দীপাকে গ্রেফতার করে নিয়ে যায়। আর দীপ্তশ্রী এবং স্বপ্নীলকে নিয়ে প্রাঞ্জলিও ফিরে আসে নিজের অফিসে। আজ আপনারা শুনলেন গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের আরও একটি গল্প, বুমেরাঙে বন্যী শিখা। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন সৌমিক। গোয়েন্দা প্রাঞ্জলির চরিত্রে ছিলেন দেবস্মিতা। সহকারী গোয়েন্দা স্বপ্নীলের চরিত্রে শুভম। সহকারী গোয়েন্দা দীপ্তশীর চরিত্রে ছিলেন প্রাহি। প্রফেসর লীলা মুখার্জির চরিত্রে ঝিনুক চ্যাটার্জি। ইন্সপেক্টর অনুরাগের চরিত্রে রূপঙ্কর। রিয়ার চরিত্রে পূজা। নিবেদিতার চরিত্রে রুচিরা। পল্লবীর চরিত্রে অদ্রিজা। সুজিত স্যারের চরিত্রে অভি। প্রিন্সিপালের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়। রাজের চরিত্রে অরিত্র। সৌরভের চরিত্রে রাহুল। সঞ্জয়ের চরিত্রে রাজদীপ। দীপার চরিত্রে ইশিকা। ডক্টর সুজনের চরিত্রে শুভদীপ ঘোষ এবং খুশির চরিত্রে মধুরা। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি। আবহ নির্মাণে রয়েছে তৎপুরুষ প্রোডাকশন। নির্দেশনায় ছিলেন দেবস্মিতা। আর গল্পের সূত্রাধার বন্যী শিখার বাবার চরিত্র। নাট্য রূপান্তর এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি অভিষেক। আবারও দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।